কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাইদের রংপুরের বাড়িতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আছেন দুই ছাত্র উপদেষ্টাও। ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে রাজধানী সহ সারা দেশের থানাগুলো, এখনো কাটেনি শঙ্কা সহায়তায় সেনা ও বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার অভিযুক্তের কঠোর ব্যবস্থার আশ্বাস। ব্রাজিলের সাও পাওলোতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের সব আরোহী মৃত্যু, প্রেসিডেন্টের শোক, মরদেহের অপেক্ষায় স্বজনরা। এবং ৩২ বছর পর অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতল স্পেন, ফ্রান্সকে হারালো ৫-৩ গোলে, গুছল টোকিও আসরের আক্ষেপ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। সেখানে সাইদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, করবেন কবর জিয়ারত। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে রংপুর মেডিকেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। বন্ধ বন্ধ কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে রংপুরে সাইদের বাড়ির সামনে আছেন সহকর্মী শামীমা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীমা, সাইদের বাড়ির সামনের পরিবেশ এখন কেমন দেখছেন রংপুরে? সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ১৬ তারিখে অর্থাৎ ১৬ই জুন যে এক পৈশাচিক ঘটনা ঘটেছে, যে একজন ছাত্র, আমাদের যে দেশের নতুন যুগের সম্ভাবনাময়ী ছাত্র যে ছিলেন আবু সাইদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে কিন্তু বুক পেতে দিয়েছিল এই স্বৈরশাসনের পতনের জন্য। তারপর তাকে গুলি করা হয় এবং হত্যার মধ্য দিয়ে যে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, তার ফলে কিন্তু বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়েছে। এবং সেই যুগে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সে সরকারের প্রধান হিসেবে এই গত মাসের ৮ তারিখেই শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা পৃথিবীতে বাংলাদেশকে নোবেল বিজয়ের মধ্য দিয়ে পরিচয় করে দিয়েছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আসবেন রংপুরের পীরগঞ্জে। এবং পীরগঞ্জে যে আপনারা জানেন যে বামনপুর গ্রামে আবু সাইদের বাড়ি, সেখানে তিনি প্রথমে যে আবু সাইদের পরিবারের সাথে তিনি কথা বলবেন এবং তার আবু সাইদের যে কবর আছে সে কবরটি তিনি জিয়ারত করবেন। তারপর তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজে, যারা সেই দিনের আন্দোলনে অর্থাৎ টানা ১ মাসের যে এক আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে রংপুরে কিন্তু অনেকেই আহত হয়েছে। এবং আমরা জানি যে ১৬ তারিখেই মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছেন ৬ জন। সেই ৬ জন সহ যারা আহত আছেন তাদেরকে দেখতে রংপুর মেডিকেল কলেজে যাবেন। এবং এরপর এই বীর শহীদকে যে বিশ্ববিদ্যালয় লালন করেছে, সেই বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন এই বামনপুর গ্রামেরই একজনের সাথে কথা বলবো, যিনি ছোটবেলা থেকে দেখেছেন আবু সাইদকে, আবু সাইদের পরিবারকে। তার থেকে আমরা জানতে চাইবো যে আসসালামু আলাইকুম, আপনি বলেন আপনাদের যে গ্রামের এক কৃতি সন্তান শহীদ হয়েছে, তারপর এই নতুন এক যুগের সূচিত হয়েছে, এই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আবু সাইদ, তার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিবারের জন্য আমরা শোক দিবস বা আমরা মৃত্যুবরণ করেছে। তার ডক্টর ইউনূস আগমন উপলক্ষে আমরা তার শহীদদের মর্যাদা কামনা করছি এবং তাকে শহীদদের মর্যাদায় রাখা হোক।
আপনি দেখতে পেলেন যে এখানকার গ্রামের যে গ্রামবাসী, সেই গ্রামবাসীদের কিন্তু দাবি হচ্ছে যেন আবু সাঈদকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং আবু সাঈদের পরিবারের পাশে যেন দাঁড়ায় এই সরকার। এবং আপনি জানেন যে আবু সাঈদের রক্তের বিনিময় যে নতুন যুগের সূচিত হয়েছে, সে যুগে কিন্তু আমরা চাইছি, সবাই মিলে আমরা চাচ্ছি যেটি একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যে বাংলাদেশ নতুন এক বাংলাদেশের মতো করে গড়ে উঠবে। আমরা আরো একজনের সাথে কথা বলছি। আচ্ছা, আপনার মতো এই গ্রামের এক কৃতি যিনি প্রাণ দিয়েছেন, তার বিষয়ে আপনি বলেন যে আপনাদের পরবর্তী বাংলাদেশ আপনারা কেমন দেখতে চান? এতগুলা মানুষ মারা গেল, এর জন্য চাই যে যেমন ভাবে তারা যেরকম চেয়েছিলেন সেরকম ভাবেই যেন হয়। তারা চেয়েছিলেন সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে, সেরকম ভাবেই যেন সামনের বাংলাদেশ হয়। জি, আমরা দেখলাম যে একজন নতুন যুগের একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। তিনি বললেন যে আসলে যারা প্রাণ দিয়েছে তারা কিন্তু একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ চেয়েছে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা দেখেছি যে নতুন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সে সরকারে কিন্তু আমরা দেখেছি যে দুজন সমন্বয়ক আছে, অর্থাৎ যারা এই আন্দোলনকে বেগবান করেছে এবং এই আন্দোলনে যারা বিজয় এনে দিয়েছে, সেই দুইজন সমন্বয়ক নাহিদ এবং আসিফ আছেন। আমরা আশা করব যে এই যে নতুন 17 সদস্যর যে উপদেষ্টা পরিষদ হয়েছে অন্তর্বর্তী সরকারের, তারা অবশ্যই একটি নতুন বাংলাদেশ দিবে। নতুন চোখে আমরা নতুন বাংলাদেশ দেখব এবং যে বাংলাদেশ থাকবে ক্ষুধা দারিদ্র মুক্ত, বৈষম্যহীন। ন্যান্সি, রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। আরো যদি আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা জানি যে সকাল 11টার দিকে এখানে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি যাবেন হচ্ছে আবু সাঈদের বাড়িতে, তারপর যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর থেকে আমাদের সহকর্মী শামীমা জানাচ্ছিলেন এই বিষয়ে বিস্তারিত। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারি বৈধতার বিষয়ে জানতে চাওয়ায় সন্ধ্যায় এই রুলিং দেন সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, দুর্যোগকালীন মুহূর্তে মধ্যবর্তী সরকারের প্রয়োজন আছে। গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর শপথ নেন। রাষ্ট্রের সব অংশজনের মতামতের ভিত্তিতে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, শুক্রবার বিকেল 3টার দিকে গভর্নর তার 1 পৃষ্ঠার পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। 2022 সালের 11 জুন গভর্নর হিসেবে 4 বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন সে বছরের 12 জুলাই। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের থানাগুলোর কার্যক্রম। যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে দর্শক, পল্টন থানায় আছেন সহকর্মী এম এ আজিম। আজিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আজিম, এই মুহূর্তে থানার পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে সবকিছু মিলিয়ে আসলে জানাবেন। লিনিয়া, পল্টনে কিন্তু বিএনপির একটি প্রধান যে রাজনৈতিক কার্যালয় সেটি রয়েছে এবং সে কেন্দ্রিক কিন্তু এখানে পল্টন থানায় যে পুলিশ সদস্যরা রয়েছিলেন তাদেরকে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার সেই বিএনপি কর্মীদের দমনে কিন্তু বারবারই ব্যবহার করেছেন এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা সরকার পতনের পর দেখিয়েছেন। এবং আমার পিছনে যে থানাটি রয়েছে সেই থানাটি কিন্তু আগুন ধরিয়ে দেয়া সহ ভাঙচুর চালিয়েছিলেন সেই বিএনপি নেতা সহ বা যারা ক্ষুব্ধ জনগণ যারা ছিলেন তারা কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছেন এবং সেই জায়গাটিকে কিন্তু এখনো আমরা দেখেছি যে এখনো সেই অবস্থায় রয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের যে সদস্যরা তারা যোগদান করলেও আমরা কিন্তু সকাল থেকে এখানে কোনো পুলিশ সদস্যকে দেখিনি এবং থানার যে প্রধান যে দরজা সেই দরজাটি কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি ভিতরে কয়েকজন আনসার সদস্য রয়েছেন, তারা এখনো থানাটিকে পাহারা দিয়ে রাখছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম। তারা
যতদূর আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তেও ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন এবং যে কর্তব্যরত দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি এখনো এখানে আসেননি এবং তিনি এসে এই থানার দায়িত্ব তিনি গ্রহণ করেননি এবং সেটি গ্রহণ করার পরবর্তীতে আসলে তারা থানার ভিতরে জনসাধারণ এবং সবাইকে প্রবেশ করতে দিতে পারবেন। এবং এর বাইরে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই যে থানার সামনে সেখানে কিন্তু বারবারই সেনাবাহিনীর যে টহল টিম তারা ঘুরে ফিরে এখানে আসছেন এবং থানার যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা দেখছেন এবং সেটি কিন্তু তারা দেখছেন এবং তারা বলছেন যে এখানে যাতে কেউ হামলা বা অপ্রীতিকর কোনো ঘটনা আবারও না ঘটাতে পারে সে বিষয়টি তারা বারবার নজরদারির মধ্যে রাখছেন এবং সেটি তারা দেখে যাচ্ছেন। এবং আমরা যে পরিস্থিতিটি দেখেছি যে এখানে কিন্তু থানা প্রাঙ্গণে বা থানার ভিতরে এই মুহূর্তে কোনো হট্টগোল বা সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ নেই, তবুও পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে মধ্যে যে আতঙ্ক কাজ করছে সেই আতঙ্কিত হয়েই কিন্তু তারা এখনো এখানে আসছেন না। তবে সকালে আমরা 2 জন পুলিশ কর্মকর্তাকে দেখেছি যে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু সাদা পোশাকে ছিলেন এবং তারাও যেটি জানিয়েছে যে এখনো তাদের যে ভীতি সেই ভীতিটি সম্পূর্ণরূপে কেটে যায়নি এবং সেটি এর কারণেই তারা আসলে এখানে আসছেন না এবং সেই জায়গাটি কেটে গেলে তারপরে হয়তোবা তারা এখানে যোগদান করবেন এবং তারা আসলে বোঝার চেষ্টা করছেন যে তারা এখানে যোগদানের পরে পরবর্তীতে আর কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনার কোনো আভাস রয়েছে কিনা। এবং আমরা সকালে দেখেছি এবং এই মুহূর্তেও এখানে কয়েকজন কে দেখা যাচ্ছে এবং আমরা দেখেছিলাম যে এখানে জামাতের একটি দল এখানে এসেছিলেন এবং তারা এখানে ঝুড়ি এবং শ্রমিকদেরকে নিয়ে এসেছিলেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে থানার ভিতরে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় যে ভাঙাচোরা যে অংশগুলো রয়েছে সেগুলো পয় পরিষ্কার করা হবে এবং সেগুলো করে তারা পুলিশ সদস্যদেরকে সহযোগিতা করতে চান এবং সেই উদ্দেশ্যেই তারা এসেছেন। এবং থানার যে আরেকটি গেট রয়েছে এই প্রধান গেটটি না খুলে দিলেও তারা অন্য গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা সেখানে থানার যে পুনর্নির্মাণ বা আবারও যাতে পুলিশ সদস্যরা এখানে আসতে পারেন এবং কার্যক্রম শুরু করতে পারেন সেই ব্যবস্থাটি তারা করছেন। এবং আমরা এখানে আসার পরে দেখেছি যে বিভিন্ন কারণে কিন্তু এখানে মানুষজন আসছেন এবং থানাকে কেন্দ্রিক যে ধরনের প্রয়োজনীয়তা মানুষের পরে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে কিন্তু তারা এখানে বারবারই আসছেন এবং কথা বলছেন এবং তারা এখানে জানার চেষ্টা করছেন যে আসলে থানায় পুলিশ সদস্যরা কবে যোগদান করবেন এবং কবে তাদের কার্যক্রমগুলো শুরু হবে। আমরা কিন্তু এর বাইরে বিভিন্ন জায়গায় দেখেছি যে যেহেতু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার কিন্তু ইঙ্গিত বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু বারবারই শুনছি এবং সেক্ষেত্রে কিন্তু সবাই বলছেন যে পুলিশের কিন্তু এই মুহূর্তে যোগদান খুবই জরুরি, কারণ জননিরাপত্তা এবং সবার উপকারের জন্য। তো এই ছিল আমার কাছে পল্টন থানা থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, থানার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম। চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ও ইজারাদার সাদ্দাম হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি অবৈধ দোকান উচ্ছেদের পর ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে চেয়ারম্যানের চাঁদাবাজির বিষয়টি নজরে আসে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হারুনুর রশিদ। চাঁদাবাজির বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একটু সুখের আশায় বাজারে 50,000 টাকা চুক্তিতে চায়ের দোকান দিয়েছিলেন রুহুল আমিন ও তার ছেলে। মাসে ভাড়া দিতেন 4,500 টাকা। কিন্তু উপজেলা প্রশাসনের হঠাৎ উচ্ছেদে সবকিছু উলটপালট হয়ে যায়। চেয়ারম্যান বলেছে যে আমি যতদিন থাকবো তোমাকে কেউ উঠাবে না, পরে কেউ আইলে সেটা আলাদা ব্যাপার। দোকান পাশে সব উঠে দিয়ে আর প্রত্যেকটা মানুষ আমরা মনে করেন রাতে বেচা কিনে করে কিস্তি দিই, পেটের ভাত জুটাই। আমার বাবা আর আমি এখানে 1.5 লাখ টাকা কিস্তি তুলে ঋণগ্রস্ত করে দোকান দিয়েছিলাম আমরা। চেয়ারম্যান আমার দোকানটা উঠিয়ে দিল, আমার দোকানটা যে উঠিয়ে দিল ভাই, তো আমি এখন কি করে খাবো, আমি কি করে কিস্তি চালাবো? একই অবস্থা অন্যদেরও। চটপটি কিংবা বাদাম বিক্রির জন্য হাজার হাজার টাকা দিয়েছেন ইজারাদার ও ইউপি চেয়ারম্যানকে। একবেলা দোকান বসাতেও কাউকে দিতে হয়েছেন দৈনিক 100 টাকার উপরে। এখন আয়ের পথ বন্ধ হয়, মাথায় হাত তাদের। এখন দিয়ে আপনার 120 থেকে 100 টাকা খাজনা প্রত্যেক দিনই দিতে হয়।
বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। এই একটা চায়ের দোকানটা 60 টাকা খাজনা দেওয়া খুব কষ্টকর। চেয়ারম্যান টাকা নিয়ে বারবার করে যখন এবার বলছে কি পুলিশকে টাকা দিতে হবে, এবার বলছে ওকে টাকা দিতে হবে, মানুষকে যাকে তাকে মনে হয় টাকা লাগবে, তো হিসাব টাকা লাগবে যে আমাদেরকে। সাদ্দামকে আমি যা বলবো সাদ্দামকে বলে দেবো, সাদ্দামের কাছে লেনদেন তখন এই করে দেবো, তখন বাকি আমি দেখে নেবো। ইজারাদারের দাবি ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজির প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। ইউনিয়ন কাউন্সিল থেকে টাকা বলছে এগুলো আমার ইউনিয়ন কাউন্সিলের জায়গা, এখন খাজনা ইজারাদারে খাজনা দিতে হবে না, খাজনা সব আমি নেবো। আমি তখন বললাম কাউন্সিলে যে আপনি কিসের খাজনা নেবেন, আমি উপজেলা থেকে হাট কিনেছি, খাজনা নিলে আমি নেবো খাজনা। কেন্দ্র করে আপনার দেখা গেছে দোকানপাট সব উচ্ছেদ। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দোষ চাপাচ্ছেন বাজার ইজারাদারের উপর। কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও কারোর মারফত দিয়ে নেওয়া হয়নি। শুনলাম যে নাকি সাদ্দামকে টাকা দিয়েছে ইজারাদারকে। তো ইজারাদার জানে আর ওই দোকানদারও জানে। এই অবস্থায় দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি, যদি আমাদের জানায় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। দ্রুতই এই অনিশ্চয়তার অবসান চান ব্যবসায়ীরা, আবারও বাজারে দোকান বসিয়ে ভাগ্যের চাকা সচল রাখতে চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানবো দর্শক। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন দেখছেন, সেটি আমাদেরকে জানাবেন। জি লিনিয়া, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে সকাল থেকে আসলে রাত 11টা পর্যন্ত 12টার মতো আসলে তারা সড়কে যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ছাত্ররা কাজ করছেন। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি গত 3 দিন ধরে আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ছাত্ররা, এবং সেই সাথে আরেকটু জানিয়ে রাখি কুমিল্লা প্রতিটি পয়েন্টের মধ্যে ছাত্ররা তাদের যে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব তারা মনে করছেন ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং জনমনের যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য, এবং সেটা তারা ভালো মতোই করছেন। এবং আমি আরেকটু জানিয়ে রাখি কুমিল্লা প্রতিটি যারা ছাত্র রয়েছে বিশেষ করে বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং সেই সাথে প্রত্যেক কলেজ স্কুলের স্টুডেন্ট আসলে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এবং তারা রাত অবধি 12টার মধ্যে তারা এই দায়িত্ব পালন করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি কুমিল্লা প্রতিটি পয়েন্টের মধ্যে যে ছাত্ররা তারা বলছেন যতদিন পর্যন্ত মহাসড়ক বা রাস্তায় শৃঙ্খলা ফিরে না আসবে তারা এই দায়িত্ব পালন করবে। সেই সাথে জানিয়ে রাখি পুলিশ এবং ট্রাফিক যারা রয়েছেন তারা আসলে এখন পর্যন্ত যেহেতু ব্যস্ততা তারা এখন মধ্যে আসলে থানা ফিরেনি, এবং সেই সাথে জানিয়ে কুমিল্লা আগামীতে আসলে থানা ফেরার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা জানিয়ে রাখি ট্রাফিক যতদিন পর্যন্ত না আসছে তারা বলছে তারা রাস্তায় থেকে কাজ আমরা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক যারা দায়িত্ব পালন করছে আসলে ছোট ছোট বাচ্চা এবং সেই সাথে মেয়েরা আসলে এই দায়িত্ব শৃঙ্খলা কি জিনিস তারা বুঝিয়ে দিচ্ছেন। তারা বলছেন এতদিন যে অনিয়ম করে রোডে গাড়ি চালিয়েছেন এখন সেই অনিয়ম চলবে না, শৃঙ্খলা সহিত সকলকে আসলে এই দায়িত্ব পালন করার জন্য সকলকে সহযোগিতা চেয়েছেন ছাত্ররা। তারা বলছেন দেশ গড়ার লক্ষ্যে যেটা আমরা এই 5 আগস্টের পরে যে দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করেছি এবং সেই কাজ আসলে আপনাদের দায়িত্ব পালন করছেন। আপনাদের আসলে এই ট্রাফিকের যে দায়িত্ব পালন কেমন লাগছে আপনাদের? শৃঙ্খলা অনেক ভালো চলতেছে, কোনো ধরনের জ্যাম সৃষ্টি হইতেছে, সবাই শৃঙ্খলা ভাবে যাইতেছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। তারা বলছে আসলে শৃঙ্খলার জন্য যা করা দরকার তারা সব করছেন। এই ছিল কুমিল্লা থেকে আসলে সর্বশেষ লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 100তম জন্মদিন আজ। নড়াইলে তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব দেখে মুগ্ধ সুলতান প্রেমীরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 100তম জন্মদিন আজ। 1924 সালের 10ই আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাছু বিবির ঘরে জন্মগ্রহণ করেন SM সুলতান। বরেণ্য এ শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু শিল্প, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এসব দেখে মুগ্ধ সুলতান প্রেমীরা। এদিকে শান্ত স্বচ্ছ প্রকৃতি ঘেরা চিত্রা নদীর পাড়ে SM সুলতানের ভ্রাম্যমান শিশু স্বর্গের দ্বিতলা নৌকা ঘাটটি সম্প্রতি কিছুটা সংস্কার করা হলেও অর্থ বরাদ্দ না থাকায় পরিসর বড় করা সম্ভব হচ্ছে না। SM সুলতান আমাদের নড়াইলের গর্ব। উনি অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, আমিও ছবি আঁকতে খুব পছন্দ করি। এই নৌকা আমরা দেখতে আসছি এবং এটা খুবই একটা সৌন্দর্যময় জিনিস। এই রাস্তাটা যদি আরো প্রশস্ত করা যায় সরকারি উদ্যোগে, তাহলে সাধারণ জনগণ, ছাত্র
সন্তানদের পৌঁছাতে পারবে। বিভিন্ন স্কুল কলেজ থেকে সারা দেশ থেকে এখানে আসেন, দেশের বাইরে থেকেও আসেন, প্রতিনিয়ত অনেক দর্শনার্থী আসেন, বিভিন্ন গবেষণার কাজে অনেকে আসেন। বিশ্ব বরেন্দ্র সুলতান সংগ্রহশালায় আরও কিছু উন্নয়নের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।